সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ ১৯৮৩ সাল। মস্কোর উপকণ্ঠে তখন গভীর রাত। বাইরের পৃথিবী তখন ঘুমে আচ্ছন্ন, অথবা হয়তো ভোরের অপেক্ষায় প্রহর গুনছে। সাধারণ মানুষেরা তাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি শেষে বিশ্রামে মগ্ন, আগামীকালের স্বপ্ন আর পরিকল্পনায় বিভোর। কিন্তু মাটির নিচে, কংক্রিটের পুরু দেওয়ালের আড়ালে, লোকচক্ষুর অন্তরালে এক অন্য জগৎ জেগেছিল। এটি এমন এক জগৎ যেখানে দিন বা রাতের কোনো অস্তিত্ব নেই, যেখানে সময়ের হিসাব রাখা হয় সেকেন্ডের কাঁটায়, আর যেখানে প্রতিটি মুহূর্ত কাটে এক অজানা অদেখা আতঙ্কে। এই গল্পটি কোনো কাল্পনিক উপাখ্যান নয়, এটি ইতিহাসের সেই অধ্যায় যা আমাদের পাঠ্য বইয়ে খুব একটা জায়গা পায় না, অথচ এই একটি রাতের ঘটনা আমাদের চেনা পৃথিবীকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। আমরা কথা বলছি স্নায়ুযুদ্ধের সেই উত্তাল সময় নিয়ে, যখন পুরো বিশ্ব দুটি ভাগে বিভক্ত ছিল, আর বিশ্বাস শব্দটি অভিধান থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিল। সেই রাতে মস্কোর দক্ষিণে সারপুখভ ১৫ নামক এক গোপন বাংকারে ৪৪ বছর বয়সী এক লেফটেন্যান্ট কর্নেল ডিউটিতে ছিলেন, যার নাম স্ট্যানিস্লাভ পেত্রভ। তিনি জানতেন না যে আগামী কয়েক ঘন্টার মধ্যে তার কাঁধেই ন্যস্ত হতে যাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে ভারী বোঝা। ১৯৮৩ সালকে শুধু একটি বছর হিসাবে ভাবলে ভুল হবে। এটি ছিল বারুদের স্তূপের উপর বসে থাকা এক পৃথিবী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, দুই পরাশক্তি তখন একে অপরের দিকে সর্বনাশা অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে। অবিশ্বাস এতটাই চরমে পৌঁছেছিল যে প্রতিটি পদক্ষেপকে মনে করা হতো যুদ্ধের প্রস্তুতি। রোনাল্ড রিগ্যান তখন হোয়াইট হাউসে, আর সোভিয়েত নেতারা ক্রেমলিনে বসে প্রতিটি গোয়েন্দা তথ্যের চুলচেরা বিশ্লেষণ করছেন। সবার মনে একটাই ভয়, ফার্স্ট স্ট্রাইক বা প্রথম আঘাত। কে আগে বোতাম টিপবে, কে আগে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেবে। এই উন্মাদনার নাম দেওয়া হয়েছিল মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা নিশ্চিত পারস্পরিক ধ্বংস। এই মতবাদ ছিল অত্যন্ত সরল এবং ভয়ঙ্কর। যদি তুমি আমাকে আক্রমণ করো, তবে আমিও তোমাকে আক্রমণ করব, এবং শেষ পর্যন্ত কেউ বেঁচে থাকবে না। এই ভীতির ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল বিশাল সব সামরিক ব্যবস্থা, রাডার, উপগ্রহ এবং কম্পিউটার নেটওয়ার্ক। মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে মানুষের চেয়ে যন্ত্রের নির্ভুলতা বেশি, মানুষের চেয়ে সিলিকন চিপ আর অ্যালগোরিদম অনেক বেশি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে যন্ত্রেরও ভুল হতে পারে, আর সেই ভুল সংশোধনের সুযোগ হয়তো দ্বিতীয়বার পাওয়া যায় না। সারপুখভ ১৫ বাংকারটি ছিল সোভিয়েত ইউনিয়নের আর্লি ওয়ার্নিং সিস্টেম বা আগাম সতর্কবার্তা ব্যবস্থার নার্ভ সেন্টার। এই ব্যবস্থার নাম ছিল ওকো, যার অর্থ চোখ। মহাকাশে ভাসমান উপগ্রহগুলো অবিরাম নজর রাখত মার্কিন যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণ কেন্দ্রগুলোর ওপর। তাদের কাজ ছিল অত্যন্ত নির্দিষ্ট। যদি কোনো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম আমেরিকার মাটি থেকে উৎক্ষেপণ করা হয়, তবে তার আগুনের শিখা বা ইনফ্রারেড সিগন্যাল শনাক্ত করা এবং মুহূর্তের মধ্যে মস্কোকে জানানো। এই তথ্যের ওপর ভিত্তি করেই সোভিয়েত নেতৃত্ব সিদ্ধান্ত নেবে তারা পাল্টা আক্রমণ করবে কিনা। পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত সংবেদনশীল এবং সময়ের সাথে পাল্লা দেওয়া এক মরণপণ খেলা। পেত্রভ ছিলেন সেই রাতের শিফট অফিসার। তার কাজ ছিল উপগ্রহ থেকে আসা সংকেতগুলো পর্যবেক্ষণ করা, এবং যদি কোনো হামলার সতর্কতা আসে তবে তা যাচাই করে চেইন অফ কমান্ড বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা। তার সামনে ছিল বিশাল সব স্ক্রিন, কম্পিউটার টার্মিনাল এবং টেলিফোন লাইন, যা সরাসরি সংযুক্ত ছিল সোভিয়েত সামরিক হাইকমান্ডের সাথে। বাংকারের পরিবেশ ছিল সবসময়ই যান্ত্রিক, শীতল এবং কৃত্রিম আলোয় আলোকিত। সেখানে বাতাসের গুনগুন শব্দ আর কম্পিউটারের ফ্যানের আওয়াজ ছাড়া তেমন কোনো শব্দ ছিল না। কিন্তু সেই রাতে সেই পরিচিত শব্দগুলো ছাপিয়ে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে আসার প্রস্তুতি নিচ্ছিল। রাত ১২টা বেজে কয়েক মিনিট। পেত্রভ তার আসনে বসেছিলেন। হাতে হয়তো ছিল এক কাপ ধুমায়িত কফি, অথবা তিনি হয়তো লগবুকের পাতা উল্টাচ্ছিলেন। তার সহকর্মীরা, যারা সকলেই সামরিক প্রকৌশলী বা প্রযুক্তিবিদ, তারাও নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। কেউ রাডার মনিটর করছেন, কেউ ডেটা প্রসেসিং ইউনিটের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ সেই একঘেয়েমি ভেঙে চুরমার হয়ে গেল। বাংকারের প্রধান কক্ষে তীব্র শব্দে সাইরেন বেজে উঠল। এটি কোনো সাধারণ অ্যালার্ম ছিল না। এটি সেই শব্দ যা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না, যে শব্দের অর্থ ছিল প্রলয়। প্রধান স্ক্রিনে রক্তের মতো লাল আলো জ্বলে উঠল।
বড় বড় হরফে সেখানে লেখা ভেসে উঠল, লঞ্চ বা উৎক্ষেপণ। কম্পিউটার সিস্টেম জানাচ্ছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমেরিকা থেকে উৎক্ষেপণ করা হয়েছে এবং তা এখন সোভিয়েত ইউনিয়নের দিকে ধেয়ে আসছে। মুহূর্তের মধ্যে পুরো বাংকারে পিনপতন নীরবতা নেমে এলো, কেবল সাইরেনের কর্কশ আওয়াজ ছাড়া। পেট্রভস্কি এর দিকে তাকিয়ে রইলেন। তার হৃদস্পন্দন বেড়ে গেল, রক্তচাপ চড়তে শুরু করল। তার মস্তিষ্ক তখনও ঘটনাটি পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। একটি ক্ষেপণাস্ত্র, মাত্র একটি। আমেরিকা কি পাগল হয়ে গেছে? যদি তারা আক্রমণ করতেই চায়, তবে তারা কেন মাত্র একটি ক্ষেপণাস্ত্র ছুড়বে? স্নায়ুযুদ্ধের যুক্তি অনুযায়ী প্রথম আঘাত হতে হবে সর্বাত্মক, যাতে প্রতিপক্ষ পাল্টা জবাব দেওয়ার সুযোগই না পায়। শত শত হাজার হাজার ক্ষেপণাস্ত্র আকাশ ছেয়ে ফেলার কথা, কিন্তু এখানে সিস্টেম দেখাচ্ছে মাত্র একটি। পেট্রভ তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চারপাশে তখন আতঙ্কিত সহকর্মীদের চোখ। সবাই তার দিকে তাকিয়ে আছে, কারণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার। তিনি কি এই সতর্কবার্তাকে সঠিক হিসেবে রিপোর্ট করবেন? যদি তিনি তা করেন, তবে ক্রেমলিনে সংকেত পৌঁছে যাবে এবং সোভিয়েত নেতারা হয়তো পাল্টা আক্রমণের নির্দেশ দেবেন। আর সেই নির্দেশের অর্থ হল আগামী আধা ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পেট্রভ নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি একজন প্রশিক্ষিত প্রকৌশলী। তিনি জানেন যে যন্ত্রের ভুল হতে পারে। তিনি তার সহকর্মীদের দিকে তাকিয়ে শান্ত গলায় আদেশ দিলেন, সবাই শান্ত থাকো, নিজেদের কাজে মনোযোগ দাও, ডেটা চেক করো। তিনি ইন্টারকমের মাধ্যমে নিচের তলার অপারেটরদের সাথে যোগাযোগ করলেন। তারাও একই তথ্য দেখতে পাচ্ছে। উপগ্রহের সেন্সরগুলো আমেরিকার পশ্চিম উপকূলে একটি উজ্জ্বল আলোর শিখা শনাক্ত করেছে, যা একটি আইসিবিএম উৎক্ষেপণের সাথে মিলে যায়। সিস্টেমের অ্যালগোরিদম বলছে এর নির্ভরযোগ্যতা সর্বোচ্চ স্তরের, অর্থাৎ কম্পিউটার নিশ্চিত যে এটি একটি আক্রমণ। কিন্তু পেট্রভের মন তা মানতে চাইছিল না। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছিল এখানে কোথাও একটা বড় ভুল হচ্ছে। তিনি ভাবলেন হতে পারে এটি কোনো যান্ত্রিক ত্রুটি, হয়তো কম্পিউটারের কোনো চিপ জ্বলে গেছে, অথবা সফটওয়্যারে কোনো বাগ দেখা দিয়েছে। তিনি সময় নিতে চাইলেন, কিন্তু এই পরিস্থিতিতে সময় নেওয়া মানেই ঝুঁকি। যদি এটি সত্যি আক্রমণ হয়, তবে প্রতিটি সেকেন্ড মূল্যবান। দেরি করার অর্থ হল সোভিয়েত নাগরিকদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। কিন্তু ঠিক তখনই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সাইরেন থামার আগেই তা আবার বেঁচে উঠল। স্ক্রিনে ভেসে উঠল দ্বিতীয় সতর্কবার্তা। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, তারপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সিস্টেম জানালো যে মোট 5টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র সোভিয়েত ইউনিয়নের দিকে ধেয়ে আসছে। এবার আর একে উপেক্ষা করা সহজ ছিল না। একটি ভুল হতে পারে, কিন্তু 5টি? সিস্টেম কি পরপর 5 বার ভুল করতে পারে? বাংকারের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। সহকর্মীদের চোখে মুখে তখন মৃত্যু ভয়। তারা পেট্রভের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তিনি তাদের ত্রাণকর্তা, অথবা হয়তো তাদের ঘাতক। পেট্রভ জানতেন তার হাতে থাকা টেলিফোনটি তুললেই তিনি বিশ্বযুদ্ধের সূচনা করে দিতে পারেন। প্রোটোকল বা নিয়ম অনুযায়ী তার এখন উচিত কালক্ষেপণ না করে এই তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। নিয়ম বলছে সিস্টেম যখন সর্বোচ্চ স্তরের সতর্কতা দেখাচ্ছে, তখন প্রশ্ন করার কোনো অবকাশ নেই। তার কাজ বিশ্লেষণ করা নয়, শুধু তথ্য পৌঁছে দেওয়া। কিন্তু পেট্রভ ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি ছিলেন একজন সিভিলিয়ান ব্যাকগ্রাউন্ডের মানুষ, যিনি সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি অন্ধভাবে নিয়ম মানতে অভ্যস্ত ছিলেন না। তিনি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। লাল আলোগুলো তার মুখে প্রতিফলিত হচ্ছিল, যেন আগুনের হলকা। তিনি ভাবছিলেন 5টি ক্ষেপণাস্ত্রও কি যথেষ্ট? আমেরিকা যদি সত্যিই সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করতে চায়, তবে তারা 5টি মিসাইল দিয়ে কেন শুরু করবে? তাদের তো হাজার হাজার মিসাইল আছে। এটি কি কোনো ফাঁদ, নাকি সিস্টেমের কোনো গভীর ত্রুটি? কিন্তু যদি তিনি ভুল করেন, যদি এই ক্ষেপণাস্ত্রগুলো সত্যি হয়, তবে কয়েক মিনিটের মধ্যে মস্কো, লেনিনগ্রাড এবং কিয়েভ মাটির সাথে মিশিয়ে যাবে। কোটি কোটি মানুষ ভস্মীভূত হবে, আর তিনি কিছুই না করে দাঁড়িয়েছিলেন। এই অপরাধবোধ নিয়ে তাকে মরতে হবে। আর যদি তিনি রিপোর্ট করেন এবং এটি মিথ্যা হয়, তবে তার রিপোর্টের ভিত্তিতে সোভিয়েত ইউনিয়ন তাদের সব মিসাইল ছুড়ে দেবে। আমেরিকা ধ্বংস হবে, সাথে সাথে ইউরোপ এবং বাকি বিশ্ব। তিনি হবেন সেই ব্যক্তি যার ভুলের কারণে মানবজাতি বিলুপ্ত হয়ে গেছে। এক বিশাল দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন তিনি। তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল, কিন্তু হাত ছিল স্থির। তিনি তার চেয়ারে বসে রইলেন, টেলিফোনটির দিকে তাকিয়ে রইলেন, কিন্তু রিসিভার তুললেন না। এই সময়টুকু ছিল অনন্তকালের মতো।
সেকেন্ডগুলো যেন ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছিল। বাংকারের বিশাল মানচিত্রে মিসাইলগুলোর কাল্পনিক গতিপথ দেখা যাচ্ছিল। তারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে এগিয়ে আসছে। আর মাত্র 15 বা 20 মিনিট বাকি। পেত্রভ তার সহকর্মীদের ধমক দিয়ে বললেন, প্যানিক করবে না, ডেটা বিশ্লেষণ করো। ভিজুয়াল কনফার্মেশন কোথায়? ওকো সিস্টেমের একটি বড় সমস্যা ছিল যে এটি কেবল ইনফ্রারেড বা তাপীয় সংকেত দেখতে পেত, কিন্তু সাধারণ রাডারের মতো বস্তুকে সরাসরি দেখতে পেত না। যতক্ষণ না মিসাইলগুলো সোভিয়েত রাডারের সীমানায় আসছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হবার কোনো উপায় ছিল না। কিন্তু রাডারে ধরা পড়ার জন্য অপেক্ষা করার অর্থ হলো পাল্টা আক্রমণের জন্য সময় কমে যাওয়া। পেত্রভকে এখন এই মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি একটি সিগারেট ধরালেন, বা হয়তো ধরাতে গিয়ে দেখলেন তার হাত কাঁপছে না, কিন্তু মনের ভেতর ঝড় বইছে। তিনি আবার সিস্টেমের লগের দিকে তাকালেন। 30টি আলাদা আলাদা চেকপয়েন্ট পার হয়ে এই সতর্কতা এসেছে। যান্ত্রিকভাবে সবকিছু নিখুঁত মনে হচ্ছে, কিন্তু মানুষের যুক্তি বলছে এটি অসম্ভব। পেত্রভ তার এক সহকর্মীকে জিজ্ঞেস করলেন, বাকি চ্যানেলগুলো কি বলছে? সিস্টেমে একাধিক চ্যানেল ছিল। যদি সত্যি আক্রমণ হয় তবে সব চ্যানেল বা উপগ্রহ একই তথ্য দেওয়ার কথা, কিন্তু অদ্ভুতভাবে অন্য উপগ্রহগুলো তখনও নীরব ছিল। কেবল একটি নির্দিষ্ট উপগ্রহ থেকেই এই সংকেত আসছিল। এটি ছিল পেত্রভের জন্য একটি আশার আলো। তিনি এই সূত্র ধরে এগোলেন। তিনি নিজেকে বোঝালেন, যদি এটি সত্যিকারের আক্রমণ হতো তবে অন্যান্য সেন্সারগুলোও কিছু না কিছু দেখাতো। একা একটি উপগ্রহ 5টি মিসাইল দেখছে আর বাকিরা অন্ধ, এটা হতে পারে না। তিনি সিদ্ধান্ত নিলেন, এক ভয়ানক দুঃসাহসিক সিদ্ধান্ত। তিনি তার সামনে থাকা ইন্টারকমের বোতাম টিপলেন এবং অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, এটি একটি ফলস অ্যালার্ম। আমি আবার বলছি, এটি একটি মিথ্যা সতর্কতা। তার কথা শুনে বাংকারের সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ কেউ হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলল, আবার কেউ কেউ সন্দেহের দৃষ্টিতে তাকালো। কারণ যদি তিনি ভুল হন তবে তাদের সবার মৃত্যু নিশ্চিত। তিনি ক্রেমলিনের সাথে হটলাইনে কথা বললেন। তার গলা ছিল গম্ভীর এবং যান্ত্রিক আবেগমুক্ত। তিনি বললেন, কমরেড, আমাদের সিস্টেম একটি আক্রমণের সংকেত দিচ্ছে, কিন্তু আমরা একে যান্ত্রিক ত্রুটি হিসেবে চিহ্নিত করছি। আমরা কোনো পাল্টা ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছি না। অপর প্রান্তে থাকা অফিসার হয়তো কয়েক মুহূর্ত থমকে গিয়েছিলেন। এই ধরনের খবর হজম করা সহজ নয়। যেখানে কম্পিউটার চিৎকার করে বলছে যুদ্ধ শুরু হয়েছে, সেখানে একজন মানুষ বলছে না। পেত্রভ ফোন রেখে দিলেন। এখন শুরু হলো অপেক্ষার পালা, সবচেয়ে কঠিন অপেক্ষা। তিনি বলে দিয়েছেন এটি মিথ্যা, কিন্তু তিনি কি শতভাগ নিশ্চিত ছিলেন? না, তিনি ছিলেন না। তিনি কেবল তার যুক্তি এবং অভিজ্ঞতার ওপর বাজি ধরেছিলেন। এখন প্রমাণ পাওয়ার একমাত্র উপায় হল অপেক্ষা করা। যদি মিসাইলগুলো সত্যি হয় তবে আর মাত্র কয়েক মিনিটের মধ্যে বাংকারের ওপরের মাটি কেঁপে উঠবে, শক ওয়েভ এসে তাদের পিষে ফেলবে। আর যদি তিনি সঠিক হন তবে কিছুই ঘটবে না। রাত যেমন শান্ত ছিল তেমনই থাকবে। বাংকারের ভেতরে তখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সবাই ঘড়ির দিকে তাকিয়ে আছে। প্রতিটি সেকেন্ড পার হচ্ছে আর টেনশন বাড়ছে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। মিসাইলগুলোর সোভিয়েত আকাশসীমায় প্রবেশ করার কথা। যদি র্যাডারে কিছু ধরা পড়ে তবে পেত্রভের কেরিয়ার শেষ, এবং সাথে তার জীবনও। তার সহকর্মীরা মনিটরের দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে। গ্রাউন্ড র্যাডারগুলো আকাশের প্রতিটি কোণ স্ক্যান করছে, কিন্তু স্ক্রিনগুলো পরিষ্কার। কোনো লাল বিন্দু নেই, কোনো ধেয়ে আসা বস্তু নেই। 4 মিনিট, 5 মিনিট, এখনও কিছু নেই। পেত্রভের কপালে ঘামের বিন্দু জমতে শুরু করেছে। তিনি কি তবে ঠিক ছিলেন, নাকি মিসাইলগুলো র্যাডার ফাঁকি দিয়ে ঢুকে পড়েছে? না, তা অসম্ভব। এই র্যাডারগুলো একটি মাছিকেও শনাক্ত করতে পারে। 10 মিনিট পার হয়ে গেল। বাংকারের বাতাস একটু হালকা হতে শুরু করল। যদি আক্রমণ হতো এতক্ষণে বিস্ফোরণের শব্দ শোনা যেত, এতক্ষণে মস্কো আগুনের গোলক হয়ে যেত, কিন্তু কিছুই হয়নি। মাটির ওপরের পৃথিবী এখনও শান্ত, এখনও অক্ষত। আরও কিছুক্ষণ পর নিশ্চিত হওয়া গেল যে আকাশে কোনো মিসাইল নেই। কম্পিউটার ভুল করেছিল, সিস্টেমটি মিথ্যা সংকেত দিয়েছিল। পেত্রভ তার চেয়ারে হেলান দিলেন।
তার শরীর থেকে সমস্ত শক্তি যেন শুষে নেওয়া হয়েছে। তিনি পৃথিবী রক্ষা করেছেন, কোনো অস্ত্র দিয়ে নয়, কেবল তার সন্দেহ দিয়ে। কিন্তু এই ঘটনার রেশ এখানেই শেষ নয়। বাংকারের ভেতরের এই নাটকীয় মুহূর্তগুলো ছিল কেবল শুরুর অংশ, কারণ এই ভুলের কারণ খুঁজে বের করা এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সোভিয়েট আমলাতন্ত্রের যে আয়োজন, তা ছিল আরেক দীর্ঘ লড়াই। পেত্রভ জানতেন না যে তাকে এই বীরত্বের জন্য পুরস্কৃত করা তো দূরের কথা, তাকে জেরার মুখে পড়তে হবে। কেন তিনি নিয়ম ভাঙলেন? কেন তিনি লগবুকে সবকিছু সঠিকভাবে লিপিবদ্ধ করেননি? কেন তিনি সিস্টেমের ওপর ভরসা করেননি? তাকে ভিলেন বানানো হবে না হিরো, তা তখনও অজানা ছিল। কিন্তু সেই মুহূর্তে, সেই গভীর রাতে, তিনি কেবল একজন ক্লান্ত মানুষ ছিলেন, যিনি জানতেন যে তিনি এবং তার সহকর্মীরা এবং সেই সাথে পুরো মানবজাতি খুব কাছে থেকে মৃত্যুকে দেখে ফিরে এসেছে। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রযুক্তির ওপর আমাদের অটুট বিশ্বাস কতটা বিপজ্জনক হতে পারে। আমরা এমন সব মারণাস্ত্র তৈরি করেছি যা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না, বরং আমরাই সেই অস্ত্রের দাসে পরিণত হয়েছি। 1983 সালের সেই রাতে প্রযুক্তি চেয়েছিল যুদ্ধ, কিন্তু মানুষ চেয়েছিল শান্তি। পেত্রভ যদি একজন রোবট হতেন, বা তিনি যদি কেবল প্রোটোকল মেনে চলা একজন সাধারণ সৈনিক হতেন, তবে আজ এই গল্প বলার বা শোনার জন্য কেউ বেঁচে থাকত না। পৃথিবীটা হয়তো এক তেজস্ক্রিয় মরুভূমিতে পরিণত হতো। কিন্তু তিনি ছিলেন একজন মানুষ, যার মধ্যে ছিল ভয়, সন্দেহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনাবোধ। তিনি মেশিনের চোখের চেয়ে নিজের মানুষের চোখ এবং মগজকে বেশি বিশ্বাস করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কম্পিউটার কেবল 0 আর 1 চেনে, কিন্তু যুদ্ধের ভয়াবহতা চেনে না। রক্তমাংসের মানুষ হিসেবে তিনি সেই ভয়াবহতাকে অনুভব করতে পেরেছিলেন বলেই বোতামটি টেপেননি। সেই রাতে ডিউটি শেষ হওয়ার পর পেত্রভ যখন বাংকার থেকে বের হয়ে ভোরের আলো দেখলেন, তখন পৃথিবীটা তার কাছে হয়তো অন্যরকম মনে হয়েছিল। তিনি জানতেন মানুষ কত সহজে নিজেকে ধ্বংস করতে পারে, আবার কত সহজে নিজেকে রক্ষাও করতে পারে। তার এই একাকী লড়াইয়ের কথা বহুদিন কেউ জানত না। এটি ছিল টপ সিক্রেট। সোভিয়েত ইউনিয়নের পতনের অনেক বছর পর এই ঘটনাটি প্রকাশে আসে, কিন্তু সেই রাতে বাংকারের ভেতরে থাকা প্রতিটি মানুষ জানত তারা নতুন জীবন পেয়েছে। সেই মুহূর্তে বাংকারের ভেতরের বাতাস যেন ভারী হয়ে উঠল। সাইরেনের কর্কশ শব্দ প্রতিটি মানুষের স্নায়ুর ওপর হাতুড়ির মতো আঘাত করছিল। লাল রঙের সতর্কবাণীটি স্ক্রিনে জ্বলজ্বল করছিল, লঞ্চ, অর্থাৎ উৎক্ষেপণ। সিস্টেমের যান্ত্রিক মস্তিষ্ক নিশ্চিত ছিল যে আমেরিকা তাদের মারণাস্ত্র ছুড়ে দিয়েছে এবং এখন সোভিয়েত ইউনিয়নের হাতে পাল্টা জবাব দেওয়ার জন্য সময় আছে মাত্র কয়েক মিনিট। স্টানিস্লাভ পেত্রভের চারপাশে তখন বিশৃঙ্খলা। সহকর্মী অফিসাররা আতঙ্কিত চোখে তার দিকে তাকিয়ে আছে, কারণ চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়ার ক্ষমতা তখন কেবল তারই হাতে। প্রোটোকল বা নিয়মাবলী ছিল অত্যন্ত স্পষ্ট এবং কঠোর। সিস্টেম যদি আক্রমণের সংকেত দেয়, তবে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে কালবিলম্ব না করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে, আর এই রিপোর্টের অর্থই হল নিশ্চিত যুদ্ধ। কিন্তু পেত্রভের মনের গহীনে একটি প্রশ্ন জেগে উঠল, যা সেই মুহূর্তে ছিল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন মাত্র 5টি মিসাইল? স্নায়ুযুদ্ধের সেই চরম উত্তেজনার সময়ে যদি আমেরিকা সত্যি সত্যিই সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করতে চাইত, তবে তারা কি মাত্র 5টি মিসাইল দিয়ে আক্রমণ শুরু করত, নাকি তারা তাদের হাজার হাজার পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার উজাড় করে দিয়ে আকাশকে অন্ধকার করে ফেলত? পেত্রভের যুক্তি বলছিল এটি একটি সর্বাত্মক আক্রমণ নয়, এটি খাপছাড়া, এটি অযৌক্তিক। কিন্তু সিস্টেম বলছে অন্য কথা। প্রযুক্তি বলছে ধ্বংস আসন্ন, মানুষের তৈরি কম্পিউটার বলছে মৃত্যু ধেয়ে আসছে। পেত্রভের কপালে ঘামের বিন্দু জমে উঠল। তার হৃৎস্পন্দন তখন সাইরেনের শব্দের সাথে পাল্লা দিচ্ছে। এক হাতে টেলিফোনের রিসিভার, অন্য হাতে তার নিজের এবং কোটি মানুষের ভাগ্য। তিনি জানতেন যদি তিনি ভুল করেন এবং মিসাইলগুলো আসল হয়, তবে তার এই দ্বিধার কারণে সোভিয়েত ইউনিয়ন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে না এবং লক্ষ লক্ষ মানুষ মারা যাবে কোনো সতর্কতা ছাড়াই। আর যদি তিনি রিপোর্ট করেন এবং এটি মিথ্যা হয়, তবে তিনি হবেন সেই ব্যক্তি যিনি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিলেন। কন্ট্রোল রুমের সেই গুমোট অন্ধকারে সময় যেন থমকে দাঁড়িয়েছিল। সেকেন্ডের কাঁটাগুলো মনে হচ্ছিল
ছিল এক একটি অনন্তকাল। পেত্রভ রিসিভারটি কানের কাছে নিলেন। তার গলার স্বর কাঁপা উচিত ছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি ক্রেমলিনের হটলাইনের ওপাশে থাকা ডিউটি অফিসারকে জানালেন, আমি একটি মিথ্যা অ্যালার্ম রিপোর্ট করছি। কথাটি বলার সাথে সাথে বাংকারের ভেতরে এক অসহনীয় নীরবতা নেমে এলো। সাইরেন তখনও বাজছে, কিন্তু মানুষের নিঃশ্বাসের শব্দ যেন বন্ধ হয়ে গেছে। এখন শুরু হলো অপেক্ষার পালা। পেট্রোভের সিদ্ধান্তের সত্যতা প্রমাণের জন্য তাদের অপেক্ষা করতে হবে। যদি মিসাইলগুলো সত্যি হয়, তবে রাডারের সীমানায় সেগুলো ধরা পড়তে সময় লাগবে আরও 15 থেকে 20 মিনিট। এই 20 মিনিট ছিল পেট্রোভের জীবনের এবং সম্ভবত মানব ইতিহাসের দীর্ঘতম সময়। তিনি চেয়ারে বসে রইলেন, দৃষ্টি নিবদ্ধ করলেন স্ক্রিনের দিকে। প্রতি মুহূর্তে তিনি আশা করছিলেন হয়তো এখনই দেখা যাবে দিগন্ত জুড়ে মিসাইল আসার সংকেত। হয়তো এখনই তিনি বুঝবেন যে তিনি ভুল ছিলেন এবং তার দেশ ধ্বংস হতে চলেছে। তার সহকর্মীরা ভয়ে পাথর হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, কেবল এসির যান্ত্রিক গুঞ্জন আর সাইরেনের চিৎকার। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, সময় গড়িয়ে চলল। পেট্রোভের মনে হচ্ছিল প্রতিটি সেকেন্ড তার আয়ু কমিয়ে দিচ্ছে। তিনি ভাবছিলেন তার পরিবারের কথা, বাইরের পৃথিবীর সেই সব মানুষের কথা যারা শান্তিতে ঘুমাচ্ছে, জানে না যে তাদের মাথার উপর মৃত্যুর খড়গ ঝুলছে, যা কেবল একজন মানুষের সন্দেহের সুতোয় আটকে আছে। 10 মিনিট পার হলো, 15 মিনিট, রাডারে কিছুই নেই, আকাশ পরিষ্কার। অবশেষে সেই মারণান্তক সময়সীমা পার হয়ে গেল। কোনো বিস্ফোরণ হলো না, কোনো মিসাইল আঘাত হানল না, মাটির নিচে কম্পন অনুভূত হল না। পেট্রোভ বুঝতে পারলেন তিনি ঠিক ছিলেন। কম্পিউটার ভুল করেছিল, উপগ্রহগুলো ভুল সংকেত পাঠিয়েছিল। পরে জানা গেল যে সোভিয়েত উপগ্রহগুলো মেঘের ওপর সূর্যের আলোর প্রতিফলনকে মিসাইল উৎক্ষেপণের আগুনের ঝলকানি হিসেবে ভুল করেছিল। মহাকাশে স্যাটেলাইটের অবস্থান এবং সূর্যরশ্মির একটি বিরল কোণ তৈরি হয়েছিল, যা এই যান্ত্রিক বিভ্রম সৃষ্টি করেছিল। সিস্টেমটি ছিল অতি সংবেদনশীল এবং সেই সংবেদনশীলতাই প্রায় ধ্বংস ডেকে এনেছিল। পেট্রোভের সেই একক সিদ্ধান্ত, সেই না শব্দটি পৃথিবীকে পারমাণবিক ছায়ের গাদা হওয়া থেকে রক্ষা করেছিল। কিন্তু এই বীরত্বের জন্য তাকে কোনো মেডেল দেওয়া হয়নি, তাকে কাঁধে তুলে নাচানো হয়নি, বরং পরবর্তী দিনগুলোতে তাকে কঠোর জেরার মুখে পড়তে হয়েছিল। কেন তিনি লগবুক বা দিনপঞ্জি ঠিকমতো পূরণ করেননি? কেন তিনি প্রোটোকল ভেঙেছেন? সোভিয়েত সামরিক বাহিনীর জন্য এটি ছিল এক লজ্জাজনক ঘটনা। তাদের গর্বের ধন, তাদের সর্বাধুনিক সতর্কীকরণ ব্যবস্থা যে সূর্যের আলো আর মিসাইলের আগুনের পার্থক্য বুঝতে পারে না, তা স্বীকার করা ছিল অসম্ভব। তাই পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়া হলো। পেট্রভকে পুরস্কৃত করার বদলে তিরস্কার করা হলো নথিপত্র ঠিকমতো না রাখার অজুহাতে। তাকে ধীরে ধীরে সামরিক বাহিনীর মূল স্রোত থেকে সরিয়ে দেওয়া হলো এবং একসময় তিনি অবসরে চলে গেলেন, একটি ছোট অ্যাপার্টমেন্টে সাধারণ জীবন কাটাতে। বছরের পর বছর ধরে পৃথিবী জানল না যে 1983 সালের সেই রাতে তারা মৃত্যুর কতটা কাছাকাছি পৌঁছেছিল। পেট্রভ চুপ করে রইলেন। তিনি জানতেন তিনি কোনো মহাপুরুষ নন, কেবল সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা একজন মানুষ, যিনি মেশিনের ওপর নিজের মানবিক বিচার বুদ্ধিকে স্থান দিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আমরা নিরাপত্তার জন্য প্রযুক্তির ওপর যতটা নির্ভর করি তা কতটা ভঙ্গুর হতে পারে। একটি কম্পিউটার প্রোগ্রাম কেবল হ্যাঁ অথবা না চেনে, সে ধ্বংসের ভয়াবহতা বোঝে না, সে এতিম শিশুর কান্না শুনতে পায় না, সে পোড়া মাটির গন্ধ পায় না। কেবল একজন মানুষই পারে সেই ভয়াবহতা কল্পনা করতে এবং দ্বিধা করতে, আর সেই দ্বিধাই ছিল একমাত্র রক্ষা কবচ। যদি সেই রাতে পেট্রোভের জায়গায় এমন কেউ থাকতেন যিনি কেবল আদেশের অনুগত, যিনি মনে করতেন মেশিন কখনো ভুল করতে পারে না, তবে আজকের এই পৃথিবী, এই সভ্যতা, এই ইতিহাস সবই ধুলোয় মিশে যেত। তেজস্ক্রিয় ধূলিকণার নিচে চাপা পড়ে যেত আমাদের সমস্ত অর্জন। পেট্রোভের গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে পারমাণবিক যুগের সবচেয়ে বড় রক্ষা কবচ কোনো অ্যান্টিমিসাইল সিস্টেম নয়, কোনো শক্তিশালী রাডার নয়, বরং একজন মানুষের বিবেক। সেই রাতে যুদ্ধের দেবতা যখন দরজায় কড়া নাড়ছিল, তখন দরজা খোলেনি কেবল একটি কারণে: একজন মানুষ নিশ্চিত হওয়ার বদলে সন্দেহ করতে সাহস করেছিলেন। তিনি জানতেন যে নিশ্চিত হওয়ার অর্থ যদি ধ্বংস হয়, তবে সন্দেহ করার অর্থ হল বেঁচে থাকার সম্ভাবনা।
আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা আবারও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় মারণাস্ত্রের যুগে প্রবেশ করছি, তখন পেত্রোভের সেই একাকী রাতের কথা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমরা এমন সিস্টেম তৈরি করছি যা আমাদের চেয়ে দ্রুত চিন্তা করতে পারে, কিন্তু অনুভব করতে পারে না। 1983 সালের সেই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি সতর্কবার্তা। প্রযুক্তি আমাদের শক্তি দিতে পারে, কিন্তু প্রজ্ঞা দিতে পারে না। সেই প্রজ্ঞা এসেছিল একজন ক্লান্ত ঘরমাক্ত রুশ অফিসারের কাছ থেকে, যিনি অন্ধবিশ্বাসের চেয়ে নিজের যুক্তিকে বেশি মূল্য দিয়েছিলেন। তার সেই নীরব সাহসিকতা প্রমাণ করেছিল যে বোতাম টেপার ক্ষমতার চেয়ে বোতাম না টেপার ক্ষমতা অনেক সময় বেশি শক্তিশালী। তিনি পৃথিবীকে নতুন করে জীবন দিয়েছিলেন, অথচ পৃথিবী তাকে ধন্যবাদ জানানোর সুযোগ পেয়েছিল অনেক পরে, যখন তিনি জীবনের শেষ প্রান্তে। তবুও তিনি কখনো নিজেকে নায়ক মনে করেননি। তিনি কেবল বলেছিলেন যে তিনি তার কাজটুকু করেছেন, কিন্তু সেই কাজটুকু ছিল অস্তিত্ব রক্ষার কাজ। অন্ধকারে সেই প্রহরে যখন লজিক গেট আর অ্যালগোরিদম ব্যর্থ হয়েছিল, তখন মানবতা জয়ী হয়েছিল। আর সেই জয়ের ভিত্তি ছিল কোনো নিখুঁত পরিকল্পনা নয়, বরং একটি মানবিক ত্রুটি, অবাধ্য হওয়ার ক্ষমতা। পৃথিবী রক্ষা পেয়েছিল নিশ্চিতের জোরে নয়, বরং সন্দেহের শক্তিতে।